প্রিয় শিক্ষার্থী, রায়পুরা একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী বৃন্দ, আমরা রায়পুরা সরকারি কলেজের থেকে অনলাইন ক্লাস থেকে তোমাদের শুভেচ্ছা, স্বাগতম। তোমরা হয়তো বাড়িতে সবাই ভালো আছো আশা করি। আমরা আজকের ক্লাসে আমরা পরমাণু ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আমরা ধারণা দেব। পরমাণু সম্পর্কে জানো, পরমাণু অতি ছোট পরমাণু, যেটাকে 10 লক্ষ পরমাণুকে পাশাপাশি সাজাইলে মাত্র 1 ইঞ্চি লম্বা হয়। পরমাণুর আকার বোঝানোর জন্য, পরমাণুর ইলেকট্রন বিন্যাস বোঝানোর জন্য আমরা 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করি। 1 নম্বরে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা n দিয়ে প্রকাশ করা হয়, সহকারী কোয়ান্টাম সংখ্যা l দিয়ে প্রকাশ করা হয়, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা m দিয়ে প্রকাশ করা হয়, স্পিন কোয়ান্টাম সংখ্যা s দিয়ে প্রকাশ করা হয়। তাহলে কোয়ান্টাম সংখ্যায় কি সিগনিফিকেন্স, কি তাৎপর্য? অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যায় পরমাণু আকার, অর্থাৎ পরমাণু নিউক্লিয়াসের শক্তি স্তর কতটি, অর্থাৎ পরমাণু আকার কত বড়, শক্তি স্তর যত বৃদ্ধি পাবে, n এর মান যত বেশি, পরমাণুর আকার তত বড়। এবং প্রত্যেকটা প্রধান শক্তি স্তরে আবার কতগুলো উপস্তর আছে, সেই উপস্তরকে বোঝানোর জন্য, উপস্তরে ইলেকট্রন মেঘ ক্লাউডের আকৃতি বোঝানোর জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যার মান যদি 0 হয় সেটাকে s অরবিটাল বলা হয়, s উপস্তর। l এর মান 1 হলে সেটাকে p উপস্তর, l এর মান 2 হলে সেটা d অরবিটাল উপস্তর, আর l এর মান যখন 3 সেটা f উপস্তর। অর্থাৎ উপস্তরে ইলেকট্রন ক্লাউডের কি আকৃতি ধারণ করে সেটাকে বোঝানোর জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যার মধ্যে ইলেকট্রনগুলা আমরা জানি প্রত্যেকটা যখন প্রোটন ধনাত্মক চার্জ বহন করে, ইলেকট্রন ঋণাত্মক চার্জ বহন করে, তাহলে ফলে পরমাণুর মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়। এবং যেখানে ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয় সেখানে ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়। ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে ইলেকট্রনগুলা কয় ভাগে বিভক্ত হয়ে যায় সেটাকে বোঝানোর জন্য, অর্থাৎ ইলেকট্রনের ত্রিমাত্রিক বিন্যাস বোঝানোর জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যার মানের সাথে রিলেটেড। অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 1 হইলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান হবে +1, 0, -1, 3টা মান হবে। অর্থাৎ l এর মান 1 মানে p অরবিটাল, তাহলে p অরবিটাল 3টা ভাগে বিভক্ত, px, py, pz, অর্থাৎ x এক্সিসে, y এক্সিসে এবং z এক্সিসে। অর্থাৎ p অরবিটাল সমশক্তি 3টি অরবিটাল আছে। অর্থাৎ উপস্তরে ইলেকট্রন মেঘের ত্রিমাত্রিক বিন্যাস বোঝানোর জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় সেটাকে বলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান যখন 3টা তখন 3টা অরবিটাল থাকবে। এই জন্য দ্বিতীয় স্তরে n এর মান 2, তখন l এর মান হবে 2টা 0 এবং 1। এই জন্য এখানে 2টা অরবিটাল, s অরবিটাল এবং p অরবিটাল। n এর মান যখন 3 সেখানে s, p এবং d। n এর মান 4 হলে s, p, d এবং f অরবিটাল থাকবে। অর্থাৎ এখন এই যে অরবিটালের মধ্যে শক্তি নিম্ন থেকে উচ্চ স্তরে পর্যায়ক্রমে ইলেকট্রন প্রবেশ করিবে, এই নীতিকে বলা হয় আফবাউ নীতি। আফবাউ শব্দটা হলো জার্মান শব্দ, অর্থাৎ বিল্ড আপ, গঠন করা। আমরা যখন বিল্ডিং তৈরি করি, বিল্ডিং যেমন ফাউন্ডেশন, তারপরে 1 তলা, 2 তলা, 3 তলা, এইভাবে যেমন আমরা পর্যায়ক্রমে আমরা বিল্ডিং তৈরি করি, এরকম ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে অরবিটালের নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তি স্তরে পর্যায়ক্রমে ইলেকট্রন প্রবেশ করিবে। তবে 1s প্রথমে ইলেকট্রন প্রবেশ করিবে, তারপর 2s,
তারপর 2p, তারপর 3s, তারপর 3b, তারপর 4s, তারপর 3d, তারপরে 4p, তারপর 5s, তারপর 4t, 5p, তারপর 6s। এইভাবে ইলেকট্রন পর্যায়ক্রমে ইলেকট্রন প্রবেশ করিবে। অরবিটালের শক্তি পরিমাপের যে নীতি সেটাকে বলে n+ln নীতি। n+ln নীতি কোন অরবিটালের প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার যোগফল যদি যার বেশি তার শক্তি বেশি, আর যে সমান হয় তাই n এর মান যার বেশি তার শক্তি বেশি। আর কোন অরবিটালের শক্তি যত উচ্চ হবে ইলেকট্রন তত পরে প্রবেশ করিবে। এই জন্য আমরা এই যে কোনো একটা প্রথমে 1s, তারপর 2s, তারপর 2p, তারপর 3s, তারপর 3p, 4s, 3d, 4p, 5s এইভাবে আমরা ইলেকট্রন প্রবেশ করিবে। এই নীতিকে বলা হয় আবগার নীতি। আবগার নীতি অনুসারে আমরা সোডিয়াম ইলেকট্রন নির্ণয় যদি দেই তাহলে প্রথমে 1s2, 2s2, 2p6, 3s1, তাহলে এখানে যোজ্যতা স্তরে একটা ইলেকট্রন। এই জন্য সোডিয়ামের যোজ্যতা হবে 1 এবং +1। আবার ক্লোরিন 17 ইলেকট্রন প্রথমে 1s2, 2s2, 2p6, 3s2, তারপর 3p5। এখানে অষ্টপূর্ণ হওয়ার জন্য একটা ইলেকট্রন বাকি থাকে, এই জন্য সে একটা ইলেকট্রন সে গ্রহণ করার ফলে সে তার অষ্টপূর্ণ করে এবং নিষ্ক্রিয় গ্যাসের গঠন অর্জন করে, আর্গনের গঠন অর্জন করে। এই জন্য একটা ইলেকট্রন সে গ্রহণ করতে পারে। এই জন্য ক্লোরিনের যোজনী 1। তাহলে ক্লোরিনের যোজনী হবে -1 আর সোডিয়ামের যোজনী হবে +1। এই জন্য সোডিয়াম আর ক্লোরিন মিললা হবে সোডিয়াম ক্লোরাইড। তাহলে আবগার নীতির আরেকটা অনুসিদ্ধান্ত আছে। সে অনুসিদ্ধান্তটা কি? যে অরবিটালের অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অবস্থা অন্য যে কোনো ইলেকট্রন বিন্যাস অপেক্ষা স্থিতিশীল। এজন্য যেমন আয়রনের 26টা ইলেকট্রন, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, তারপরে 3d6। এখন এখানে ইলেকট্রন যখন ত্যাগ করবে তখন এই 4s থেকে প্রথমে ইলেকট্রন ত্যাগ করবে। এই 4s থেকে দুটো ইলেকট্রন ত্যাগ করার পরে তখন হবে যোজনী 2। কিন্তু এখানে 6টা ইলেকট্রন আছে, 6টা ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন বাদ দিলে এটা অর্ধপূর্ণ হয়। তখন এখানে থেকে 8টা ইলেকট্রন যায়, এই জন্য হবে 5। তাহলে এখান থেকে আরেকটা ইলেকট্রন সে ত্যাগ করবে। এই জন্য আয়রনের যোজনী 2 এবং 3 তার স্থিতিশীল যোজ্যতা। এই জন্য এটা কেন? আবগার নীতির প্রথম সিদ্ধান্তের কারণে, অর্থাৎ অর্ধপূর্ণ অবস্থা। তাহলে এখানে 5টা হলে সে অর্ধপূর্ণ অবস্থা হয়, কারণ ডি অরবিটালের সর্বোচ্চ ধারণ ক্ষমতা 10টি। তারপরে আমরা আসি হুন্ডের নীতি। হুন্ডের নীতিটা কি? হুন্ডের নীতি হলো সমশক্তির অরবিটালের সবাই ইলেকট্রন একটা না পাওয়া পর্যন্ত কোনো অরবিটালে 2টা ইলেকট্রন প্রবেশ করিবে না। আর একটা ইলেকট্রন থাকলে তার স্পিন গতি হবে একই দিকে। যেমন আমরা একটা উদাহরণ দিয়ে বুঝাইতে পারি। যেমন আমরা অক্সিজেন কত? 8 1s2, 2s2, 2p4, এই যে 2p4, 2px, 2py, 2pz। এখানে প্রথমে একটা, তারপর একটা, এখানে একটা হবে যুগ্ম আর দুটো হবে অযুগ্ম। অর্থাৎ 4টা ইলেকট্রন প্রথমে 3টা সমশক্তির অরবিটাল, একটা ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে আরেকটা ইলেকট্রন প্রবেশ করবে। কিন্তু এখানে শূন্য থাকে, এখানে দুটো হবে না। এটা হুন্ডের নীতির পরিপন্থী। এখানে শূন্য, এখানে 2, এটা হবে না। তাহলে হুন্ডের নীতি কি? হুন্ডের নীতি হলে সমশক্তির অরবিটালে ইলেকট্রন যখন প্রবেশ করিবে, প্রত্যেকটা অরবিটালে একটা ইলেকট্রন প্রবেশ করার পরে যদি বাকি ইলেকট্রন থাকে তাহলে তার 2টা ইলেকট্রন প্রবেশ করিবে। তবে একটা ইলেকট্রন প্রবেশ করলে তার স্পিন গতি হবে একই দিকে। আর
এইটাকে বলা হয় হুন্ডের নীতি। হুন্ডের নীতি আরেকটা নীতি আছে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে, যেটা হলো পাউলির বর্জন নীতি। পাউলির বর্জন নীতিটা হচ্ছে যে চারটা একই পরমাণুর পরপর দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হতে পারে না। অর্থাৎ একটি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে দুইটা, এবং দুইটা হইলে তার স্পিন গতি অবশ্যই ভিন্ন দিকে হবে। সেটা একটা উদাহরণ দিয়ে আমরা বুঝাইতে পারি। যেমন ধরো হিলিয়ামের দুইটি ইলেকট্রন, এই দুইটি ইলেকট্রন প্রথমে হিলিয়ামের ক্ষেত্রে দুইটি ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন প্রথম ইলেকট্রনের n এর মান হবে 1, l এর মান হবে 0, m এর মান হবে 0 এবং s এর মান হবে প্লাস, অর্থাৎ একই স্পিনে। আবার দ্বিতীয় ইলেকট্রন n এর মান হবে 1, এটা 0, এটা 0, এটা হবে মাইনাস। অর্থাৎ হিলিয়ামের দুইটি ইলেকট্রন এই তিনটা কোয়ান্টাম সংখ্যার মান 1, তিনটা কোয়ান্টাম সংখ্যার মান 1, কিন্তু চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন। এই কথার অর্থ হলো একই পরমাণুর পরপর দুইটি ইলেকট্রন বসবে একটা অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা দুইটি যদি বসে তার স্পিন গতি হবে ভিন্ন দিকে। অর্থাৎ তিনটা কোয়ান্টাম সংখ্যার মান এক হইলেও চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মান অবশ্যই ভিন্ন হবে, একটা প্লাস আর যে মাইনাস আর। প্লাস আর অর্থ হলো ঘড়ির কাঁটার দিকে তার ঘূর্ণন গতি থাকবে, আর মাইনাস আর মানে ঘড়ির কাঁটার উল্টা দিকে তার দিক থাকবে। তাহলে আমরা আজকে তিনটা ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা তিনটা নীতি, অর্থাৎ প্রথমে চারটে নীতি আমরা জানলাম। একটা হলো আহ্বান নীতি, একটা হলো আহ্বান নীতি n প্লাস l এর সাহায্যে তার শক্তি উচ্চকর্ম পরিমাপ করা হয়। একটা হলো হুন্ডের নীতি, একটা হলো পাউলির বর্জন নীতি। তাহলে আমরা চারটা নীতিকে আমরা সংক্ষেপে এইভাবে বলতে পারি। আহ্বান নীতি হলো অরবিটালের শক্তির নিম্ন কর্ম থেকে উচ্চ কর্মে পর্যায়ক্রমে ইলেকট্রন প্রবেশ করিবে। আর শক্তি পরিমাপের সূত্র হলো n প্লাস l এর নীতি। n প্লাস l এর মান যার বেশি তার শক্তি বেশি, আর যদি n প্লাস l এর মান সমান হয় তাহলে n এর মান যার বেশি তার শক্তি বেশি, আর শক্তি যার বেশি সে ইলেকট্রন প্রবেশ করবে পরে, যার শক্তি কম সেখানে ইলেকট্রন প্রবেশ করবে আগে। এটি হলো আহ্বান নীতি। আর আহ্বান নীতির অনুসিদ্ধান্ত হলো এই যে অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন এবং অর্ধপূর্ণ সর্বোচ্চ ধারণ ক্ষমতা যদি পরিপূর্ণ হয় এবং অর্ধপূর্ণ হয়, এটাই সবচেয়ে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। তারপরে আছে হুন্ডের নীতি। হুন্ডের নীতি হলো কোনো উপস্তরে সমশক্তির যে অরবিটাল, সেই অরবিটালের সবাই ইলেকট্রন না পাওয়া পর্যন্ত কোনো অরবিটালে দুইটা ইলেকট্রন প্রবেশ করিবে না। আর একটা ইলেকট্রন যখন থাকবে তার স্পিন গতি হবে একই দিকে, অর্থাৎ ঘূর্ণন গতি হবে একই দিকে। আর যখন দুইটা ইলেকট্রন প্রবেশ করবে তার ঘূর্ণন গতি হবে ভিন্ন দিকে। আর পাউলির বর্জন নীতি হলো যে কোনো পরমাণু দুইটা ইলেকট্রন পরপর দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হইতে পারে না। যেমন হিলিয়ামের প্রথম ইলেকট্রনের n এর মান 1, l এর মান 0, m এর মান 0, s এর মান প্লাস আর। আবার তার দ্বিতীয় 2 নম্বরের ইলেকট্রনের n এর মান 1, l এর মান 0, m এর মান 0, s এর মান মাইনাস আর। তাহলে চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন, কিন্তু এই তিনটা কোয়ান্টাম সংখ্যার মান এক। এটি হচ্ছে পাউলির বর্জন নীতি। তাহলে আজকে আমরা এই তিনটা সূত্র আমরা আলোচনা করলাম। একটা হলো আহ্বান নীতি, একটা n প্লাস l এর নীতি, একটা হুন্ডের নীতি, একটা পাউলির বর্জন নীতি। এই পর্যন্ত আমাদের আজকে সমাপ্তি।